শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোব্বার রাগার সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকছি আমি জেরিন এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। প্রিয় দর্শক, ছবির মতো এই দেশে একবার বেরিয়ে যান। অবশ্য উল্লেখযোগ্য তেমন কোনো মনে হয় স্পট আমাদের নেই, কিন্তু তাতে কিছুই এসে যায় না। ছবির মতো এই দেশে কেন বেড়াতে বললাম একটু পরেই আপনারা জানবেন, কিন্তু আজকের এই সুন্দর সময়টাকে ভাগাভাগি করে নেই জেরিনের সাথে। জেরিন, শুভ সকাল। শুভ সকাল, কেমন আছো বলো? ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। আচ্ছা বলো তো, ছবি তুলতে ভালো না লাগে নাকি ছবি দেখতে ভালো লাগে? তোলার পরে দেখতে ভালো লাগে। আরে বাহ, সুন্দর করে বললে। থ্যাংক ইউ। এবং দেখো, ছবি তোলাটা বর্তমান সময় এমন একটা জায়গায় চলে গেছে যে তুমি ঘরে আছো, তুমি সেলফি তুলছো, তুমি বিয়েতে যাচ্ছ, তোমার সেখানে ছবি তোলা হচ্ছে, কোনো কর্পোরেট ইভেন্টে যাচ্ছ, সব জায়গায় মানে ছবি তোলাটা আসলে এখন যে একটা শিল্প, এবং সেই শিল্পটা আসলে কোন মাত্রায় চলে গেছে সেটা নিয়ে আজকে আমরা জানবো। কিন্তু কে জানাবে তাকে আগে পরিচয় করে। চলো। প্রিয় দর্শক, রাঙা সকালের আজকের অতিথি আলোকচিত্রী ইনামুল কবির। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আমরা খুবই ভালো আছি, আপনাকে পেয়ে আরো বেশি ভালো লাগছে। যেমনটা আসলে মাসুক বলছিল যে ছবিটাকে যে শিল্পর পর্যায়ে নিয়ে যাওয়া যায় তার বাস্তব প্রমাণ, বাস্তব উদাহরণ আপনি পুরো সময় যে আমরা তাই জানবো। একদম 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 শুরুতে আপনার শৈশব সম্পর্কে জানতে চাই। ওকে, আচ্ছা, ফার্স্ট অফ অল মাছরাঙ্গাকে অনেক ধন্যবাদ, মানে আমার মতন মানুষকে এখানে ইনভাইট করছে। আসলে আমি ওই রকম খুব বড় মানুষ না, আমি নিজেকেও খুবই সাধারণ মানুষ মনে করি, বাট হ্যাঁ, ফটোগ্রাফি আমাকে হয়তো পরিচিত করছে একটু বেশি। আমি মেইনলি আমার বড় হয়েছি নড়াইল, আমার জন্মস্থান নড়াইল জেলার লোহাগাড়া থানার পাচুরিয়া গ্রামে। আচ্ছা আচ্ছা। সো পাচুরিয়া গ্রামে আমি 5 বছর পর্যন্ত ছিলাম। এরপরে আমার আব্বু ভূমি উন্নয়ন অধিদপ্তরে চাকরি করেন, সেই সুবাদে হচ্ছে কোটচাঁদপুরে আসা। মফস্বল বা শহরের দিকে? হ্যাঁ, মফস্বল শহর। কোটচাঁদপুর একেবারে ছোট একটা মফস্বল শহর। বাট তার আগে আমি পাচুরিয়াতে যে 5 বছর আমরা ছিলাম, ওখানে আমার অনেক ইন্টারেস্টিং জিনিস ঘটছে। আচ্ছা আচ্ছা, আমরাও শুনতে চাই। মেইনলি আমার আম্মা অনেক স্ট্রিক্ট, মানে আম্মা যতটা ভালোবাসে ততটা শাসন করে। আচ্ছা। এখন যেদিন শাসন করবে ওইটা লাইফ টাইম কখনো ভোলার মতন না। এরকম একটা ঘটনা ঘটছে যে আমার চাচিরা, আমার অন্য চাচিরা, আম্মা বসে আপনার তাল আছে না, তাল মাছতেছে, তালের যে করে পিঠা বানানোর জন্য যে রসটা বের করে সেটা করতেছে। তো আমি মনে হয় সেজো চাচির তাল নিয়ে একটু টান দিছি, দিলে আমার সেজো চাচি আমাকে বকা দিছে। আচ্ছা। তো আমার আম্মার স্টাইলটা হচ্ছে, উনি আপনাকে ইনস্ট্যান্ট কোনো পানিশমেন্ট দিবে না, উনি কিছুক্ষণ পরে যায় পানিশমেন্ট দিবে, যেটা আসলে অনেক আনপ্ল্যান্ড, আমরা বুঝতে পারিনি কখনো জীবনে। তো আমার এখনো মনে আছে, আমার তখন বয়স হচ্ছে কত 4.5 বছর। তো আম্মু দুপুরে গোসল করাইছে, করে আমার শার্ট প্যান্ট পরাইছে, পরে চুল আঁচড়াই দিছে, দিয়ে আমাদের একটা পানির গ্লাস ছিল, আপনার 1.5 পোয়া পানি ধরে এরকম, পুরা 1.5 পোয়া গ্লাসের কাঁচা তালের যে রস, ওইটা নিয়ে বলছে খাও। আমি বলছি আমার এত তাল আমি কিভাবে খাবো? বলছে তুমি অন্যের তাল নিয়ে কেন টানাটানি করছো, সো এটা তোমাকে খাইতে হবে। পুরা আমাকে ওই 1 গ্লাস তাল খাওয়াইছে। তাল অনেক বেশি খাইলে হয় কি, আপনার মাথা ঘোরায়, মানে ঘুম আসে। তো ওই পুরা গ্লাস তাল খাওয়ার পরে আমি মনে হয় 2 দিন ঘুমাইছিলাম টানা। 2 দিনের মধ্যে ঘুম থেকে আর উঠেনি। আমার সেজো চাচা তো আম্মার সাথে মনে হয় অনেক বকাবকি করছে যে ছেলেটাকে মেরে ফেলবে কিনা, এরকম কেন করছে। এবং ওখান থেকে আমি আজ পর্যন্ত কখনো তালের পিঠা খাই না, কখনো না। যথার্থই বলেছেন শুরুতে যে শাসন করতে আজীবনের জন্য। হ্যাঁ, ওই বাসায় যদি আম্মু এখন তালের পিঠাও বানায়, আমি খাই না। ওই খাওয়ার ইটা উঠে গেছে আমার ওই তাল খাওয়ার পরে। এরপর তো আমি কোটচাঁদপুরে আমরা আসছি চাকরির সুবাদে, আব্বু আসছে। তো এখানে এসে আমি প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছি, এখানে স্কুল কলেজ সবকিছু এখানে শেষ করছি। ছোটবেলায় আসলে একটু দুরন্ত ছিলাম, মানে দুষ্টামি করতাম, মানে বাসায় দুষ্টামি করতাম না, বাইরে খেলাধুলা করে বেড়াতাম। আচ্ছা, সেই জিনিসগুলো একটু শুনতে চাই আমরা, যে কি ধরনের দুষ্টামি করতেন। হয়তো পড়াশোনার ফাঁকি দিয়ে, স্কুল ফাঁকি দিয়ে আমি হয়তো খেলা করতে গেছি, বন্ধুদের সাথে ঘুরতে গেছি। আমার আব্বু আবার আম্মার থেকে একটু অপোজিট ছিল। আব্বু সবসময় চাইতো যে আমরা 2 ভাই,
সো দুই ছেলে যাতে পড়াশোনা করে ভালো, স্কুলে ফার্স্ট হবে, স্কলারশিপ পাবে। তো আমাদের বাসায় সবসময় স্টুডেন্ট 3 জন থাকতো। আমার আব্বু আছে বড় স্টুডেন্ট, আর আমরা 2 ভাই। কারণ আব্বু অফিস থেকে শেষ করে আসে, সে আমাদের বই খাতা নিয়ে বসবে, যে কোনটা নোট করতে হবে, কিভাবে কোন কোশ্চেনের অ্যান্সার লিখতে হবে, সেইভাবে একদম মানে দায়িত্বশীল শিক্ষকের মতো সে একবারে থাকতো শিক্ষকের আগে, মানে নিজেই শিক্ষা নিয়ে পরবর্তীতে আপনাদেরকে শিক্ষা দিত, এবং সেই শিক্ষাটা আমার মনে হয় আপনার সারা জীবন প্রভাব ফেলেছে। ডেফিনেটলি। ছোট্ট জীবনে অনেক কিছু করেছেন, আমি শুরুতেই দর্শকদের একটু জানিয়ে আসি। ওকে। দর্শক, আলোকচিত্রী ইনামুল কবির বাংলাদেশের সমকালীন স্ট্রিট ও ডকুমেন্টারি ফটোগ্রাফির এক গুরুত্বপূর্ণ নাম, যিনি সাধারণ মানুষের জীবনের অসাধারণ মুহূর্তগুলোকে ক্যামেরায় ধারণ করে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছেন। ঝিনাইদহের কোটচাঁদপুরে বেড়ে ওঠা এই আলোকচিত্রী ঢাকাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্ট্রিট ফটোগ্রাফি নিয়ে কাজ করছেন। বেগার্ড ফটোগ্রাফি ইনস্টিটিউটে প্রশিক্ষণ নেয়ার পর তার দৃষ্টিভঙ্গিতে আসে নতুন মাত্রা। তার তোলা ছবি প্রকাশিত হয়েছে দ্য গার্ডিয়ান, জিও ম্যাগাজিন ও দ্য ডেইলি স্টারের মতো আন্তর্জাতিক গণমাধ্যমে। বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ফটোগ্রাফি উৎসব এবং প্রদর্শনীতে তার কাজ প্রদর্শিত হয়েছে। লুসি ফাউন্ডেশনের অন দ্য ব্লক প্রতিযোগিতায় আ লিপ অফ ট্রাস্ট ছবির জন্য গ্র্যান্ড প্রাইজ অর্জন তার ক্যারিয়ারের অন্যতম বড় সাফল্য। এছাড়া সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ড, আরবান ফটো অ্যাওয়ার্ড এবং ব্রাসেলস স্ট্রিট ফটোগ্রাফি ফেস্টিভ্যাল সহ অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার অর্জনের মাধ্যমে তিনি বাংলাদেশের ফটোগ্রাফিকে বিশ্বমঞ্চে নতুনভাবে পরিচিত করেছেন। চলুন দর্শক, আরও জানি এই মানুষটিকে। অনেক কাজ করেছেন, শুধু দেশেই নয় দেশের বাহিরেও। ধাপে ধাপে সবই শুনবো, যেহেতু মাসুক শুরু থেকে বলছিল আপনার ছোটবেলা, আবারও ফিরতে চাই কোটচাঁদপুরের সেই সময়ে। প্রাইমারি স্কুলে যখন আমার এখনো মনে আছে, আব্বু মানে আমার যে প্রাইমারি স্কুলটা ছিল এটা সে সময় আন্ডার কনস্ট্রাকশন ছিল। তো আমার এক স্যার ছিল, সতুবাবু নামে এক স্যার ছিল, উনি এখন নাই। তো আব্বু মনে হয় 3 টাকা ধরাই দিয়ে বলছে যে ছেলেকে দিয়ে গেলাম যাতে ঠিক মতন পড়াশোনা করে, এটা টেক কেয়ার করবে। তো আমার স্কুলটা যেখানে ছিল ওই স্কুলের রাস্তায় প্রচুর কুকুর থাকতো। তো আমি কুকুর অনেক ভয় পেতাম ছোটবেলায়। তো হয় আমি কারোর জন্য ওয়েট করতাম রাস্তার মাথায়, অথবা কোনো ফ্রেন্ডের বাসায় আগে যেতাম আমার বাসার থেকে বের হয়ে, যে একসাথে যাব ওই ভয় করার জন্য। তো আব্বু যেটা করতো, যে আব্বু বলতো যে এটা পড়তে হবে, স্কলারশিপ পাইতে হবে। তো আমি ওখানে প্রাইমারি স্কুলে এসে 2-তে ভর্তি হয়েছিলাম, ক্লাস 2-তে। তো ক্লাস 2-র ফাইনাল পরীক্ষায় যখন রেজাল্ট দিছে, তো ওইখানে যেটা হতো যে ইয়ারলি রেজাল্টের সময় একটা প্রোগ্রাম হতো, কালচারাল প্রোগ্রাম, খেলাধুলা হতো, এবং এরপরে ফার্স্ট, সেকেন্ড, থার্ডকে তাদেরকে পুরস্কার দেওয়া হতো, মানে সার্টিফিকেট দিত যে এ ফার্স্ট হয়েছে। তো আমি আনফরচুনেটলি 4th হয়েছি। আচ্ছা, 4th হলে আমি কান্না করতে করতে বাসায় গেছি পুরো রাস্তায়। কেন? আমি বাংলায় পাইছিলাম 95, তারপর ম্যাথমেটিক্সে পাইছি 99, ইংলিশে পাইছিলাম সম্ভবত 97। তো আমি 4th হয়েছি। তো আমি কান্না করতেছি যে আমি এত ভালো রেজাল্ট করছি, আমাকে কেন পুরস্কার দেয় নাই, মানে ওই যে একটা সার্টিফিকেট দেয়, এটা কেন আমাকে দেয় না। আচ্ছা। তো আমার বাংলা স্যার যিনি, ওনার বাসা আমার বাসার অপোজিটে ছিল, জব্বার স্যার। তো উনি এসে আমাকে বুঝাচ্ছে যে তুমি এখানে এই যে 95 পাইছো, তো এখানে একটু কম পাইছো, এই কারণে তোমাকে ওই সার্টিফিকেটটা দেওয়া হয়নি, ওই কাগজটা দেওয়া হয়নি। তো বলছে যে নেক্সট বার তুমি আরো ভালো করে পড়াশোনা করো, তাহলে নেক্সট বার। তো নেক্সট বার আমি আবার সেকেন্ড হয়েছি। তো তখন তো এইরকম ঘটনা অনেক ঘটছে। সবচেয়ে ইন্টারেস্টিং, মানে এটা আমার আব্বু এখন বেঁচে নেই, কিন্তু আব্বুও জানে না এই ঘটনাটা। সেটা হচ্ছে ক্লাস 5-এর যখন স্কলারশিপের প্রোগ্রাম, এই পরীক্ষা থাকে, তো আব্বু আগে বলে দিছে যে ম্যাথমেটিক্সে আপনার থাকতো, স্তম্ভের অঙ্ক থাকতো, গ্রাফের অঙ্ক থাকতো, আর হচ্ছে সরল অঙ্ক থাকতো। তো আব্বু বলে দিছে যে সরল অঙ্ক সবার শেষে করবা, যদি সরল অঙ্ক যদি না মেলে তাহলে অন্য অঙ্ক তোমার আর তুমি কনসেন্ট্রেট, কারণ সরল অঙ্কটাই হচ্ছে সবচেয়ে কম সরল, অনেক কম, সবচেয়ে জটিল। তো আমি সব অঙ্ক করে টরে ঘন্টা দিয়ে দিয়েছে, আমি বেরোইছি। বেরোনোর পরে আমি কোশ্চেন দেখে দেখি যে আমি তো সরল অঙ্ক করি নাই, মানে পরীক্ষার খাতায় সরল অঙ্ক করি টোটালি করি নাই। তাড়াতাড়ি আমার অন্য যে ফ্রেন্ডরা আছে ওদের কাছে জিজ্ঞাসা করছি সরলের উত্তর কত হয়েছে, বলছে 2। তো বলছে যে কিভাবে 2 হয়েছে, ওদের কাছ থেকে শুনে নিছি। এবং আমি যখন ইসেতে বেরোইছি, হল থেকে বেরোইছি, আব্বুর প্রথম কোশ্চেন হচ্ছে যে সরল কি করছো? তাই বলছি হ্যাঁ আব্বু করছি। কত উত্তর হয়েছে বলো তো?
আমি বলছি 2, কারণ আব্বু আগে কোশ্চেন দেখছে, অনেকে আগে বের হয়েছে তাদের কাছ থেকে কোশ্চেন দেখছে, দেখে আব্বুর মুখস্থ ওই অঙ্ক যে অঙ্কের উত্তর 2 হবে। আচ্ছা, তো আব্বু বলতেছে যে কি এখানে প্লাস এখানে মাইনাস, এটা মাইনাস হয়ে এত হয়েছে এত হয়েছে, এই হয়ে লাস্টে 2 হয়েছে। তো হ্যাঁ আব্বু 2 হয়েছে। তো মানে আমার তখন এই হচ্ছে যে যদি আব্বুকে আমি বলি যে সরল করি নাই, তাহলে আব্বু অনেক মানে কষ্ট পাবে, মানে ওনার অনেক স্বপ্ন যে ওনার ছেলে 5 স্টাইপেন্ড পাবে। তো ফরচুনেটলি আমি স্টাইপেন্ডও পাইছিলাম 5-এ। তো দারুণ। আব্বু আজ পর্যন্ত কখনো জানতো না যে আসলে এই ঘটনা আমি ঘটাইছি। তারপরে সরল অঙ্ক না দিয়েও আপনি স্টাইপেন্ড পাইছি। এক্স্যাক্টলি। সো এটা একটা মজার ঘটনা ছিল। এরপরে যখন স্কুল থেকে আমি মানে হাই স্কুলে করলাম, তখন আসলে আমি ক্রিকেট খেলা আমার খুব পছন্দ ছিল। তো প্রচুর ক্রিকেট খেলতে যেতাম। আমাদের একটা ক্লাবও আমরা হয়েছিল, ক্রিকেট ক্লাব। এমনও হয়েছে যে আমি পড়াশোনা বাদ দিয়ে খেলা করতে গেছি, আম্মু স্কুল থেকে মানে খেলার মাঠ থেকে ধরে নিয়ে আসছে। আচ্ছা, আমি একদিন ক্রিকেট খেলতেছি, ওই পাশটা আম্পায়ার বলতেছে তোর আম্মা কিন্তু পিছনে রিক্সা থেকে নামছে, দৌড় মার। পরে আমি মাঠ থেকে এই দৌড়ায় চলে আসছি। আচ্ছা। তো এইভাবে আসলে কোটচাঁদপুরে স্কুল কলেজ মানে হাই স্কুল কলেজ হয়েছে। এবং আমি কখনো এরকম কোনো দুষ্টামি করতাম না, বাট সবচেয়ে আমাদের হাই স্কুলে একটা টিচার ছিলেন। আমি আসলে এখন আমার যে হাইটটা, আমি যখন স্কুলে পড়তাম আমার হাইট অনেক ছোট ছিল, লাইক কত 4 ফুট 4 ইঞ্চি, অনেক ছোট। তো ছোট মানুষদেরকে তো বেড়ে বলে ডাকে। তো আমার যে বাংলা টিচার ছিল রোপ স্যার, উনি আমাকে বেড়ে বলে ডাকতেন। তো আমি মানে এখনো পর্যন্ত আমার মনে হয় না আমি হাই স্কুলে উঠে ফুল ক্লাস কোনোদিন করছি। আচ্ছা, 3-4টা ক্লাস করে। আমাদের হাই স্কুলটা অনেক পুরাতন ছিল, কোটচাঁদপুর হাই স্কুল অনেক পুরাতন। ব্রিটিশদের যে কলোনাইজ ছিল ওই বিল্ডিং একটা আছে। সো ওই বিল্ডিং এ কি প্রত্যেকটা ক্লাসের আপনার দরজা অনেকগুলো, 8টা-10টা দরজা। তো আমরা বসতাম হচ্ছে এই বেঞ্চের একেবারে দরজার মুখে, যে কোনো একটা বেঞ্চের দরজার মুখে যে বেঞ্চটা আছে সেই বেঞ্চে বসতাম। 3-4টা ক্লাস হলে ওই দিকটাই দৌড়। এতক্ষণ আপনার গল্প শুনে আসলে আমরা যেটা বুঝলাম যে আপনি দুরন্ত ছিলেন, কিন্তু আপনি পড়াশোনায় ভীষণ ভালো ছিলেন। একই সাথে বাবা মার বাধ্যগতও ছিলেন, এবং আপনি মায়ের কথা যেটা বলছিলেন যে মা বিভিন্ন সময় শাসন করত, এবং আমি তো বলবো যে আসলে শাসন করা তারই তো সাজে যে সোহাগ করে। আপনার মা ভীষণ ভালোবাসেন আপনাকে, কারণ প্রত্যেকটা মাই আসলে চায় যে ছেলে ভবিষ্যতে ভালো করুক। সেই জায়গা থেকে আমি জানতে চাইবো যে স্কুল জীবনে আর কি কি করা হতো? একজন শিল্পীর জন্ম বা শিল্পীর যে বেড়ে ওঠা বিকাশটা, সেটা কিন্তু শুরু হয়ে যায় শৈশব থেকেই। এটা আমার জন্য মনে হয় একটু ব্যতিক্রম হয়েছে, কারণ আমি ছোটবেলায় এমনি আমার ফ্যামিলিতে মানে শিল্পর যে জিনিসটা ছিল, আমার যে ছোট ভাই ও গান করতো। আচ্ছা, তো এর বাইরে আমি আসলে মানে আমার পরে কিভাবে আমি ফটোগ্রাফিতে আসছি সেটা বললে হয়তো আপনারা রিলেট করতে পারবেন। সেটা হচ্ছে যে আমি কোনো সময় মানে ওইরকম শিল্পের যে জিনিসগুলো আছে, মানে শিল্পের প্রত্যেকটা ধারা যে ওটা ছোটবেলাতে আমার ওইরকম ছিল না। খেলাধুলা করতাম, দুষ্টামি করে বেড়াতাম, এখানে স্কুল ফাঁকি দিতাম। স্যাররা তো মানে সবসময় স্যারদের কাছে আমি রেড নোটে ছিলাম। কোনো স্কুলে কোনো কিছু ঘটলে আগে ডাকবে রনি, মানে আমার ডাক নাম হচ্ছে রনি। তো ওকে আগে রনিকে ডাকো, দুষ্টুমিটা সে করেছে, এইটা করছে কিনা। এইটার একটা মজার কাহিনী, একটা বলে একবার এক টিচার, আমাদের বাংলা টিচার ক্লাস করে যাওয়ার পরে আমাদের এক ফ্রেন্ডকে অনেক মারছে, পড়া পারে না। তো সেই স্যার চলে যাওয়ার পরে সে রাগ করে করছে কি, সে আপনার যে টেবিল ছিল টেবিলে লাথি মারছে। লাথি মারলে টেবিলে একটা যে পায়া আছে ওটা ভেঙে গেছে। তো পরবর্তী টিচার আসার আগে কোনোভাবে ওটা আমরা জোড়া ঠিকঠাক করে রাখছি। তো স্যার যখন এসে বসছে, সাথে সাথে টেবিল ভেঙে গেছে, পড়ে গেছে। তো বলছে এটা কে ভাঙছে? তো সবাই বলছে যে স্যার ও ভাঙছে। সবাইকে অ্যাসেম্বলিতে ডাকছে। আমি ওই সময় ক্লাসে ছিলাম না, আমি বাইরে গেছিলাম মনিটরের কাছ থেকে পারমিশন নিয়ে। কিন্তু ওই যে আমার নামে যে একটা অভিযোগ আছে, আমার ওই রোপ স্যার বলছে যে রনি কোথায়, রনিকে ডাক, সবাইকে আমাকে ডাকছে। তো ডাকে আমি বলছি যে মনিটরকে জিজ্ঞাসা করেন, আমি তো ছিলাম না। তো মনিটর বলছে হ্যাঁ স্যার রনি তো ছিল না আজকে, ও বাইরে গেছিল। তুমি শিওর যে ও ছিল না? এইরকম একটা দুর্ঘটনা ঘটছে, এরকম হয় না। তো এইভাবে আসলে শৈশবে বড় হয়ে ওঠা।
কালচারাল অ্যাক্টিভিটিস বলতে আমার ওইরকম আমার নিজের ছিল না, বাট আমার আশপাশে যারা ছিল, লাইক আমার ফ্রেন্ড যারা আছে, আমার ফ্রেন্ড একটা সে অনেক গান করতো। আচ্ছা, সব সময় যে আসলে নিজেরই কালচারাল অ্যাক্টিভিটিস প্রত্যক্ষভাবে করতে হবে বিষয়টা এমনই না। আপনি পরোক্ষভাবে হলেও, যেমন বাংলাদেশ টেলিভিশনে বিভিন্ন আয়োজন, বিভিন্ন নাটক, এগুলো আসলে আপনাকে বিভিন্নভাবে প্রভাবিত করেছে কোনো না কোনো জায়গা থেকে। আমরা ওই সময় আমরা যেরকম টিভি আমাদের বাসায় তখন ছিল না, আমরা রেডিওতে তখন নাটক শোনাতো উইকেন্ডেতে, মানে প্রত্যেক ফ্রাইডেতে নাটক, আমরা ওই নাটক শুনতাম সবাই মিলে ওই নাটক তিনটার সময় নাটক হতো, সেই প্রতি উইকের সেই নাটকগুলো আমরা শুনতাম। সো এখন টিভিতে যেরকম নাটক দেখায়, নাটক দেখে আমরা বুঝতেছি ওইটা রেডিওতে শুনে ওই জিনিসটা ফিল করা সেই সময় অনেকটা ইন্টারেস্টিং ছিল। আর টিভিতে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম, যেরকম আমাদের সময়, এখন মনে হয় না, এখন তো আর হয় না, নতুন কুড়ি নামে একটা প্রোগ্রাম ছিল, এখনো হয়। আচ্ছা, টিভি দেখা হয় না প্রায় 8-10 বছর টিভি দেখা হয়, এখনো হয় নতুন করে। সো নতুন কুড়ি প্রোগ্রাম ছিল। আর ওই সময় যে সব নাটক, মানে ওই সময়কার যে নাটকগুলো, যে ক্লাসিক নাটক ছিল, এখন তো আসলে ওইরকম কোনো ক্লাসিক নাটক নাই। তো ওই জিনিসগুলো মনে হয় ছোটবেলায় যখন দেখছি, সেটা আস্তে আস্তে পছন্দের কোনো চরিত্র ছিল কি? ওয়াময় নাটকে কানকাটা রমজান, আচ্ছা, হুমায়ুন ফরিদি, তারপরে কোথাও কেউ নেইতে যেটা হচ্ছে যে আপনার বাকের ভাই ছিল। আমাদের মনে আছে বাকের ভাইয়ের লাস্ট এপিসোডে আমাদের এলাকাতে কারেন্ট ছিল না, কারণ যেহেতু বাকের ভাইয়ের ফাঁসি হবে, এটা বাংলাদেশে অনেক প্রোটেস্ট হয়েছিল, কেন বাকের ভাইকে ফাঁসি দেওয়া হবে। কোনো গ্যাঞ্জাম হইতে পারে, এই কারণে আমাদের শহরেও নাটকের সময় কারেন্ট অফ ছিল। আসলে সে সময় নাটকের শিল্পমান এমন একটা জায়গায় ছিল যে মানুষ এত সম্পৃক্ত হয়ে যেত জেরিন, যেটা আসলে সত্যি অনুসরণ করার মতো। আপনার ছোটবেলায় শুনছিলাম, খুব মজা লাগছিল, আমরা পুরো সময়টা যেটা আনন্দেই কাটালাম। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবই কি আপনার কোটচাঁদপুরে? স্কুল কলেজ হচ্ছে কোটচাঁদপুরে। আমি কোটচাঁদপুর যে গভর্নমেন্ট কলেজ আছে, ওখান থেকেই বিএসসি কমপ্লিট করছি। এরপরে হচ্ছে ঢাকাতে আসছি, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি থেকে। আচ্ছা, ঢাকাতে আসার আগে আর একটা প্রশ্ন করতেই চাই, সেটা হচ্ছে আপনি বলছিলেন যে মফস্বল বা গ্রামে আপনার থাকা হয়েছে। এই যে ছোট শহরে থাকা, ছোট শহর বলছে এই কারণে পরিধির দিক থেকে, আসলে কোনো শহরই ছোট হয় না, এখানে আসলে জীবন, সম্পর্ক, মানুষের সংগ্রাম, এগুলো আপনার বিকাশে কতখানি সহযোগিতা করেছে? আচ্ছা, এগুলো হয়তো মানে পরোক্ষভাবে এগুলো আমাকে ডেফিনেটলি ইনফ্লুয়েন্স করছে। লাইক কোটচাঁদপুর শহরটা অনেক ছোট, বাট লাইক কোটচাঁদপুরে কিন্তু আমি অ্যাজ এ আউটসাইডার হিসেবে আসছি। বাট আমি যখন আসছি, আমার এখনো আজ পর্যন্ত কখনো মনে হয়নি যে আমি এই শহরের বাইরের একজন মানুষ। মানে ওখানকার মানুষের যে আচরণ বা বন্ধুত্ব, সবার সাথে যে অন্য মানুষকে আপন করে নিয়ে কাছে নেওয়ার যে একটা প্রবণতা ওখানকার মানুষের আছে। প্লাস কোটচাঁদপুরের পাশ দিয়ে গেছে আপনার কপোতাক্ষ নদ, সো এটাও আমরা নদীতে ঘুরতে যেতাম। সো ওভারঅল মানে গ্রামের যে মানুষের আচার আচরণ বা ওনাদের যে আতিথেয়তা বলেন বা কি বলবো, এনভায়রনমেন্ট বলেন, সবকিছুই সরলতা, সবকিছুই মানে পরোক্ষভাবে হয়তো আমাকে আপনার জীবনে পরবর্তীতে যখন আমি ফটোগ্রাফি শুরু করছি। আচ্ছা, আপনি ঢাকায় চলে আসলেন, ভর্তি হলেন কোথায় বলছিলেন? এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি। আর তার আগে বিএসসি করেছেন? তার আগে বিএসসি। এটা কি কোন সাবজেক্টে করেছেন? না, এটা হচ্ছে ওই সময় পাস কোর্স নামে একটা ছিল, যেটা ডিগ্রি পাস কোর্স, ওইটা কমপ্লিট করছি বিএসসি থেকে, কোটচাঁদপুর থেকে। তারপরে হচ্ছে ঢাকাতে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি। মানে তখন গোলটা কি ছিল লাইফের? বাবা মা বা আপনার নিজের গোল কি ছিল? তখন তো গোল ছিল যে ভালো একটা চাকরি করব, আচ্ছা, মানে বড় হব, চাকরি করব। সো এটাই মেইনলি গোল ছিল, সেটার জন্যই আসলে এসে ঢাকায় মুভ করা। ঢাকাতেও যখন আসছি তখন আসলে অনেকটা আব্বুকে না জানায় আসা হয়েছে, কারণ আব্বু ভয় পেত যে আমাদের মানে কোটচাঁদপুর থেকে ঢাকায় আসতে গেলে পদ্মা নদী, যেটা পদ্মা নদী পার হইতে, সো আব্বুর ভয় হতো যে ছেলে, আমি সাঁতার পারি না, যে সাঁতার পারে না, যদি আবার নদীতে কিছু হয়। তখন তো ফেরি ছাড়া কোনো ওয়ে ছিল না। সো আব্বুকে অনেক বুঝায় শোনায় তারপরে ঢাকাতে আসা। কোন সাবজেক্টে ভর্তি হলেন? এমবিএ তে আমার মেজর ছিল মার্কেটিং। মেজর মার্কেটিং, এবং ক্লাস শুরু করলেন এশিয়া প্যাসিফিক। কেমন ছিল এমবিএ যাত্রা? এশিয়া প্যাসিফিকে প্রথমে আমরা তো পড়ছি বাংলা মিডিয়ামে, সো
সম্পূর্ণ ইংলিশে। সো প্রথম মজা এই হচ্ছে, আমি যখন প্রথমে আসছি এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য, আমার ফ্রেন্ড ওখানে নয়ন নামে আমার এক ফ্রেন্ড আছে, ও ফার্মাসি ডিপার্টমেন্টে পড়তো। তো ও আমাকে নিয়ে আসছে, তা আমি বললাম যে এখানে কি বাংলায় পড়াশোনা হয়? তো বলছে না, এটা তো ইংলিশে। আমি আবার বাসায় চলে গেছি। আমি আব্বুকে বলছি, আব্বু আমি তো ইংলিশে, মানে ইংলিশে কিভাবে পড়াশোনা করব, পুরাটাই বাংলায় পড়ছি, তাহলে একটা কাজ করি, ইংলিশের একটু ভালো করে শিখে যায়, তারপরে করি আইএলটিএস বা এইগুলো করি, একটু প্রিপারেশন। তো আব্বু বলছে না, প্রিপারেশন নেওয়া লাগবে না, তুমি যতটুকু জানো ওটা দিয়ে আশা করি হয়ে যাবে, তুমি শুরু করো। পরে আসলে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি অনেক মানে ওদের কারিকুলাম বলেন, পড়াশোনার টিচারদের যে স্টাইল পড়াশোনার, আমার কাছে অনেক কমফোর্টেবল লাগছে। তো আমি অনেক ইজিলি, আমার কাছে তখন মনে হয়েছে যে আমি কেন আগে মানে আমার কলেজে ইংলিশে কেন পড়ি নাই, মানে তখন পুরো উল্টো চিন্তা আসলো। তখন উল্টা চিন্তা আসছে, তখন মনে হয়েছে যে ইংলিশে পড়াশোনা এত সহজ, এত সুন্দর, কমিউনিকেট করা বা আরো ইজি। তো এশিয়া প্যাসিফিকে এইভাবে এমবিএ আমি প্রথমে এখানে শেষ করতে পারিনি এশিয়া প্যাসিফিকে। যখন আমার 3টা সাবজেক্ট বাদ ছিল, তখন আমি একটা জবে জয়েন করি। আচ্ছা, মানে একদম শেষের দিকে এসে। কিন্তু এই সাথে আরো একটা বিষয় জিজ্ঞেস করতেই মন চাচ্ছে, সেটা হচ্ছে আপনি ঢাকায় আসার পরে আপনি বাংলা মিডিয়ামে পড়েছেন, ইংলিশে এসে এক ধরনের চাপ ছিল আপনার, কিন্তু একদম মফস্বল শহর থেকে একদম সিটি শহরে সেই চাপটা কিভাবে ম্যানেজ করলেন? সেটা তো ডেফিনেটলি অনেক চ্যালেঞ্জিং ছিল। আমি প্রথম দিন যখন, মেইন চ্যালেঞ্জগুলো কোথায় ছিল? চ্যালেঞ্জিং ছিল যে মানে এখানকার প্রথম চ্যালেঞ্জ ছিল রাস্তা পার হওয়া। আমি আমার ফ্রেন্ডকে বলতেছি, এই রাস্তা পার হওয়া আমার পক্ষে সম্ভব নয়, এত গাড়ি কিভাবে আসতেছে, আমি এর মধ্যে তো অ্যাক্সিডেন্ট করে বসবো। আর দ্বিতীয়ত হচ্ছে এই শহরে এত মানুষ আর এত বিল্ডিং, আমি এর মধ্যে হারাই যাবো কনফার্ম, আমি কিভাবে এই রাস্তা মনে রাখবো, এটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল। তো আমার ফ্রেন্ড আমাকে আমাকে অনেক নরমাল করছে, বলছে যে এটা কোনো ব্যাপারই না, অনেক ইজি করছে, যে তুই কিছুদিন থাকলে রোড পার হওয়া, মানুষ দেখা, ই করা। তো আমি তখন মোহাম্মদপুরে থাকতাম, আমার ইউনিভার্সিটির আরো 3জন সাথে একসাথে আমরা মেসে থাকতাম। সো ওরাও আমাকে অনেক হেল্প করছে, মানে ওদের সাথে আমি বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম, বিভিন্ন প্লেসে, ওরাও আমাকে শহর চিনিয়েছে। এটা আমার অনেক চ্যালেঞ্জিং ছিল। আর একটা চ্যালেঞ্জিং ছিল, এখানকার মানুষ, শহরের মানুষরা টিপিক্যালি আপনার মফস্বলের থেকে একটু ডিফারেন্ট হয়, একটু ফাস্ট শহরের মানুষ। তো এই মানুষগুলোর সাথে আমি কিভাবে অ্যাডাপ্ট করব, এটা একটা চ্যালেঞ্জ ছিল। ফাইনালি আপনি করেছিলেন। ওভারঅল আমি, এটা আমার প্রবলেম হয়নি। আমার ইউনিভার্সিটির ফ্রেন্ডরা, আশপাশের যারা ছিল, ওরা আমাকে আরো হেল্প করছে এটার সাথে। বিরতির সময় আপনি একটা গল্প করছিলেন, সেটা হচ্ছে আপনি অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন দেওয়ার জন্য দেওয়ার পরে আপনি পালিয়ে গিয়েছিলেন, সেই গল্পটা একটু। এটা হচ্ছে বিজনেস কমিউনিকেশন নামে আমাদের একটা ছিল, সাবজেক্ট ছিল। তো ওখানে প্রথম সেমিস্টার আমি ড্রপ করছি বিজনেস কমিউনিকেশন। তার কারণ হচ্ছে বিজনেস কমিউনিকেশনের সবকিছুই ইংলিশে প্রেজেন্টেশন দিতে হবে, ফুল ক্লাসের মধ্যে প্রেজেন্টেশন। তো আমি ভয়তে আর ওই সেমিস্টারে ওইটা নিইনি, পরের সেমিস্টার নিয়েছি। নেওয়ার পরে আমাদের একটা ফ্যাক্টরি ভিজিট ছিল, ওখান থেকে আসার পরে গ্রুপ প্রেজেন্টেশন করতে হবে। তো আমার যে টিম, ওরা জানে যে আমি একটু নার্ভাস, ভয় পাই। তো ওরা আমাকে বলছে, তোমার বেশি কিছু বলা লাগবে না, তোমাকে 5টা লাইন লিখে দিতেছি, এই 5টা লাইনই তুমি বলবা যে প্রেজেন্টেশন। তো ওটা 1 সপ্তাহ ধরে আমি মুখস্থ করছি 5টা লাইন। এবার যখন প্রেজেন্টেশনের দিন আসছে, টোটাল ক্লাসে হচ্ছে 65 স্টুডেন্ট, আমাকে সামনে ডাকছে। আমি 2 লাইন বলতে বলতে দেখি আমি পুরো ঘেমে গেছি, পুরো সোয়েটিং। আমি দৌড় দিছি ক্লাস থেকে দৌড় দিছি, যে ম্যাম আমার পক্ষে সম্ভব না, আমি পালাইছি। পরে ম্যাম আবার আসছে, এসে বলছে যে ঠিক আছে, দরকার নেই। তো এই জিনিসগুলো এখন আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে। কি, এই যে আমি কথা বলতেছি আপনার সামনে, বা আমি বিভিন্ন জায়গায় ওয়ার্কশপে যাই বা আর্টিস্ট টকে যাই, তখন আমার কাছে এগুলো মানে খুব লাগে, মানে আমি কত চেঞ্জ হয়েছি। এটা হয়তো এই যে আমি যে ফটোগ্রাফিতে আসার পরে হয়তো এইগুলো আমাকে মানে কনফিডেন্স বিল্ড আপ হওয়া, বা সময়ের সঙ্গে সঙ্গে নিজের যে ইমপ্রুভমেন্টটা, এটা দারুণ ভাবে করেছেন আপনি আপনার কাজ দিয়ে, হয়তোবা নিঃসন্দেহে। বলছিলেন যে এমবিএ কমপ্লিট হওয়ার আগে চাকরি জীবনে প্রবেশ করেন, এসিআই দিয়েই তো হয়তোবা শুরু? না, এসিআই এর আগে আমি একটা
ইন্ডিয়ান একটা কোম্পানি ছিল, মার্কেটিং কোম্পানি, ওখানে কিছুদিন ছিলাম। এরপরে হলো কি, ওখানে যখন আমি প্রায় 2 ইয়ার্স জব করছি, করার পরে ওখানে আসলে তেমন কোনো কিছু হচ্ছে না, তখন মনে হলো যে আসলে ইন দ্য মিন টাইম আমার আব্বুও রিটায়ার্ড করছে, সো ফ্যামিলিকেও আসলে আমার সাপোর্ট করার দরকার মনে হয়েছে, তখন আমি এসিআইতে জয়েন করি। এসিআইতে যে চাকরিটাতে জয়েন করছি ওই চাকরিটা আমি আসলে কখনো করতে চাইনি, মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরি। আমার কাছে আমি লাইফে চাইছি যে এই চাকরি আমি কখনোই করব না, কিন্তু ঘুরে ফিরে আমাকে মনে হয় ভাগ্যের ইস্যুর কারণে যেটা চাইনি সেটাই ঘাট ধরে করাইছে। ওই প্রবাদটার মতো যেখানে বাঘের ভয়। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আমরা যে কোনো হসপিটালে গ্রাম থেকে শহর সব জায়গায় দেখি, তাদের আসলে কি কি চ্যালেঞ্জের মুখে পড়তে হয়? মানে কোনো একটা চেম্বারে মনে হয় আমি ওয়েট করতেছিলাম যে এক ডাক্তারকে ভিজিট করার জন্য, তো এক কোম্পানির রিপ্রেজেন্টেটিভ বলতেছে, ভাই অন্য কোনো চাকরি মানে বাসায় বেকার বসে থাকাও ভালো, তাও কেউ তুমি রিপ্রেজেন্টেটিভে কাজ করতে না আসে, কারণ এটা অনেক চ্যালেঞ্জিং জব। কারণ আপনি ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারকে কনভিন্স করবেন। আমার এমন হয়েছে যে আমি অনেক ডাক্তারকে মানে রিপিটেডলি ভিজিট করতেছি, সে আমার কোনো প্রোডাক্ট লিখতেছে না, ওনাকে বোঝানো। এরপরে শুধু এইটা না, এর থেকে চ্যালেঞ্জ হচ্ছে যে কোম্পানির যে অনেকে আমরা জানি যে অনেকে বিরক্ত হই যে ডাক্তার থেকে বেরোনোর সাথে সাথে প্রেসক্রিপশন দেখে অনেক সময় মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা, সো এটা অনেকে বিরক্ত হয় যে কেন দেখতেছে আমার, কিন্তু এটাও তার জন্য একটা এই যে কাজের একটা অংশ। কি এটা আবার একটা হিডেন সার্ভে হয় যে কোন কোম্পানির ওষুধ প্রেসক্রিপশনে বেশি যাচ্ছে, সো সেই মেডিকেল রিপ্রেজেন্টেটিভকেও ওইটা ফলো আপ করতে হয় যে তার ওষুধ লিখতেছে কিনা, মেডিসিন লিখতেছে কিনা, না হলে আবার সেটা নিয়ে ডক্টরের কাছে ফ্রিকোয়েন্টলি রিকোয়েস্ট করা, এই করা অনেক চ্যালেঞ্জিং জব। আচ্ছা আচ্ছা। সো আমি হচ্ছে জব কতদিন ছিলেন তাহলে? 2 ইয়ার্স ছিলাম। 2 ইয়ার্স ছিলেন। 2 ইয়ার্স ছিলাম। আমি তখন চাকরি করতাম হচ্ছে বিয়ানীবাজারে, সিলেটে। আমার প্ল্যান ছিল হচ্ছে যে আমি যেহেতু এমবিএ আমার আর একটা সেমিস্টার বাকি আছে, আমি ঢাকাতে থাকবো, ঢাকাতে থেকে এমবিএটা শেষ করব, শেষ করে অন্য কোনো জবে যাব। আচ্ছা, আপাতত সার্ভাইভ করার জন্য এই জবটা, কিন্তু আনফরচুনেটলি আমাকে দিছে হচ্ছে মানে শহরের বাইরে। আচ্ছা আচ্ছা। তো আমাকে যখন অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে, আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার ওখানেই রেখে চলে আসছি। আচ্ছা। যে আমি ট্রেনিং এ ভালো করছি, আমাকে কেন ঢাকাতে দিবে না। আচ্ছা। পরে আমার যে ফ্রেন্ড, আরেকটা ফ্রেন্ড, সেও আমাকে খুব ভালোভাবে বুঝাইলো যে আপাতত এটা জয়েন কর, তারপরে ভালো হলে ঢাকায় ব্যাক করে। কিন্তু অনেকে তো আছে, দেখা যাচ্ছে যে আপনি যে এরিয়ার কথা বলছেন, এই ধরনের এরিয়াতে কাজ করতে চায় প্রকৃতির খুব কাছে থাকার জন্য। হ্যাঁ, সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখেছেন? আমি যখন গেছি তখন আমি ধরেই নিয়েছিলাম যে আমি আর কোনো জবে যাব না। বিয়ানীবাজার যে জায়গার শহরটা, থানাটা অনেক সুন্দর, পাশে পাহাড়, একটু এগোলে পাহাড় আছে, অনেক দারুণ। তো একটা ইনসিডেন্ট ঘটছিল ফার্মেসির মানে এক দোকানের সাথে, যার কাছে হচ্ছে আমার ক্রেডিট আছে, আমার কোম্পানির ক্রেডিট আছে, বাট আমি তাকে বারবার রিকোয়েস্ট করতেছি আমার ক্রেডিটটা শোধ করে দেওয়ার জন্য। তো সে আমাকে বারবার ঘোরাচ্ছে। আমি সকালে যাচ্ছি, সে বলতেছে বিকেলে আসেন, বিকেলে যাচ্ছি, সকালে আসেন, এরকম। পরে আমি ওনার সাথে বলছি যে আপনি একটা স্পেসিফিক ডেট দেন, তো সে আমার সাথে অনেক রাফ বিহেভ করছে। আচ্ছা, করলে তখন আমি ডিসাইড করছি যে ওকে, এইখানে এসিআই তার মানে এই প্রফেশনাল জব করব না, আমি ঢাকায় ব্যাক করে এমবিএ শেষ করে দেন অন্য কোনো প্রফেশনের মধ্যে। পরে ঢাকায় চলে এলেন? পরে আমি ঢাকায় চলে এমবিএও কমপ্লিট করলেন? পরে তারপরে এমবিএও কমপ্লিট করি। বাহ। এমবিএ কমপ্লিট করে তারপরে কিছুদিন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কার্ড সেকশনে ছিলাম, এরপরে হচ্ছে আইপিডিসি তে জয়েন করি। আইপিডিসি ফিনান্স। কিছুদিন বলতে কতদিন? 6 মাস। আচ্ছা, এই যে ধাপে ধাপে একটার পর একটা জব পরিবর্তন করছেন, বিভিন্ন জায়গায় কাজ করছেন, আপনার মূল যে জায়গাটায় আসলেন অবশেষে এবং যে জায়গাটায় আপনি থিতু হতে চান, হয়তোবা সারা জীবনই সেখানে থেকে যেতে চান, সেটা হচ্ছে ফটোগ্রাফি, আলোকচিত্র শিল্প। এটার শুরুটা কিভাবে হলো? আচ্ছা, এইটা আমার মনে হয় যে অনেক কিছু ঘটে লাইফে যেটা আমরা চাই না, বাট অনেক সময় আফসোস করি যে এটা কেন ঘটলো। আমার কাছে, আমি মাঝে মধ্যে আফসোসও করি, আবার অনেক সময় আমি নিজেকে মোটিভেটেডও করি। আইপিডিসি থেকে আমি যখন চাকরি ছেড়ে দিলাম 2012-এ, এই যে চাকরি ছেড়ে দেওয়ার মাঝে মধ্যে আমি এখন আমার লাইফে আফসোস করি যে আমি কেন আইপিডিসি থেকে চাকরি ছাড়লাম। যদি না ছাড়তাম তাহলে হয়তো এখন মানে আমার অনেক ফ্রেন্ড অনেক বড় পজিশনে আছে, আমি হয়তো অত বড় পজিশনে না। এটা আমি যদি আইপিডিসিতে থাকতাম তাহলে হয়তো এই পজিশন, আমিও
গ্রো করতে পারতাম। বাট আবার আফসোস করি না যে আমার যে ফটোগ্রাফি জার্নিটা আসছে, আইপিডিসি থেকে চাকরি না ছাড়লে আমি হয়তো ফটোগ্রাফিতে কখনোই আসতাম না। বাট ফটোগ্রাফি আমাকে যেটা দিছে সেটা হয়তো আমি তো এটাকে আমরা একদম ব্রেক ইভেন পয়েন্ট বলতে পারি, তাই না? এই যে ব্রেক ইভেন পয়েন্টটাকে উতরালেন, এই জায়গাতে নিশ্চয়ই কিছু ক্রাইসিস ছিল। হ্যাঁ, ওই কবিতাটার মতো যে কুড়ে ঘরে থাকি করো শিল্পের বড়াই, তাই না? মানে জীবনে একটা কিছু পেতে গেলে একটা কিছু হারাতেই হয়। যদি ভালো কিছু চাই আমরা, তার মানে সেই যে ভালো কিছু যাত্রা শুরু হলো, সেই যাত্রাটা কেমন ছিল, কবে ছিল? আইপিডিসি থেকে যখন আমি জব ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে যখন নতুন জব খুঁজতেছিলাম, তো ওই সময় আসলে জব হচ্ছে না, প্রায় আমি 1.5 years আনএমপ্লয়েড ছিলাম। আচ্ছা, তখন আবার ফ্যামিলিকে আমাকে সাপোর্ট করতে হতো। তো আমার আব্বু আম্মুও জানতো না যে আমি আসলে জবলেস। তো ঢাকাতে আসলে ওই সময় আমার লাইফের সবচেয়ে স্ট্রাগলিং টাইমটা ওই সময় ছিল। আচ্ছা আচ্ছা। আমার এক বড় ভাই আছে, মানে ফ্রেন্ডের বড় ভাই, সাজ্জাদ হায়দার সুমন। উনি আমাকে অনেক ওই সময় সাপোর্ট করছে টোটাল টাইমটাই। তো আমি তখন আসলে আড্ডা দিতাম হচ্ছে সেন্ট্রাল রোডে, আড্ডা দিতাম। ওখানে আমার যে এক্স কলিগ ছিল আইপিডিসি, রাজীব নামে আমার এক কলিগ আছে, ও আসলে ফটোগ্রাফি করতো। আচ্ছা, এই রাজীবই তো আপনাকে বেগাটে নিয়ে গিয়েছিল। ওই রাজীবই আমাকে প্রথমে বেগাটে নিয়ে গেল। তো আমি আসলে কখনোই ও যে ফটোগ্রাফি করে, ওর সাথে ডিএসএলআর আছে, এগুলো আমাকে তখনও ওইরকম ভাবে কোনো ইনফ্লুয়েন্স করতো না। তো আমি একদিন আপনার হাতিরঝিল দিয়ে হাঁটতেছিলাম বিকালবেলা, সানসেট টাইমে। তখন ওই সানসেট দেখে অনেক ভালো লাগতেছিল। তো তখন আমার মোবাইল ছিল, মোবাইল দিয়ে আমি ছবিটা তুলি সানসেটের। তোলার পরে এটা আপনার ফেসবুকে দেওয়ার পরে আমার অনেক ফ্রেন্ড যারা আছে সবাই অনেক প্রশংসা করতেছে। প্রশংসা বলতে খুব যে ভালো হয়েছে সেরকম না, ইন্সপায়ার করতেছে যে সুন্দর হয়েছে, তুমি করতে পারো ফটোগ্রাফি। তখন আমার মনে হলো যে আচ্ছা, আমি ফ্রি আছি, সো আই ক্যান ট্রাই। সো আমি ওই মোবাইল দিয়ে আমি তখন ফার্ম গেটে থাকতাম, ফার্ম গেটে ওই রাস্তাটা হাঁটাহাঁটি করতাম আর মোবাইল ছবি তুলতাম। তো মোবাইল দিয়ে তোলার পরে রাজীব আমাকে একদিন ইনভাইট করে। রাজীব আসলে ওই সময় বেগাট ইনস্টিটিউটে বেসিক কোর্স করতেছিল। আচ্ছা, তো আমাকে জিজ্ঞাসা করতেছে ইমতিয়াজ আলম বেগকে চিনি কিনা। আমি আসলে টু বি অনেস্ট আসলে ফটোগ্রাফি ওয়ার্ল্ডের কাউকেই চিনতাম না, চেনার কথাও। ওনার বাবার নাম বলতেছে আলোকচিত্রাচার্য মঞ্জুর আলম বেগ স্যারের কথা বলছে আমাকে। তো আমি বলছি আসলে আমি এদের কাউকে চিনি না। তো বলছে ঠিক আছে, তুমি একদিন আমার সাথে বেগাটে চলো, ইমতিয়াজ ভাইয়ের সাথে তুমি দেখা করো, তোমার যেহেতু ছবি তোলার শখ আর ভালোই ছবি হচ্ছে, তুমি ততদিনে কি কন্টিনিউয়াস ছবি তুলছেন আপনি? হ্যাঁ, তখনও কন্টিনিউয়াস ছবি তুলছি। তো এর মধ্যে আমার এক্সিবিশনে ছবি গেছে। ঢাকাতে একটা এক্সিবিশন হতো তখন, গ্রাস হুপার্স একটা কমিউনিটি ছিল, ওদের লাইফ অ্যারাউন্ড 2 একটা এক্সিবিশনে আমার ওই ফোনে তোলা ছবি গেছে ওই সময়। মানে এটা কিভাবে সম্ভব হলো? আপনি তো কাউকে চিনতেন না, ওরা কল দিছে, মানে ছবি সাবমিশনের কল দিছে, তখন আমি ওটা জমা দিছি। সেটাও অনেক লাকিলি হয়েছে। আমি বলবো না যে খুব, মানে একজনের ছবি সিলেক্ট হয়েছে, আমি ওয়েটিং লিস্টে ছিলাম, তার ছবি বাদ পড়ছে, তারপরে আমাকে। তখনও কি আপনি মোবাইল ক্যামেরা ইউজ করছিলেন? তখনই মোবাইল ক্যামেরা ইউজ করতাম। আর তখন আমাকে বেগাটে আমি ইমতিয়াজ ভাইয়ের সাথে প্রথম পরিচয়। তো ইমতিয়াজ ভাই আমার ছবি দেখে উনি আমাকে অফার করলো যে উনি একটা ওয়ার্কশপ করাতে চায় 2.5 months-এর, যেটা আসলে টপিকস দিয়ে দেওয়া হবে এবং ওইটা নিয়ে ছবি তুলবে সবাই। প্রতিদিন না, সপ্তাহে 2 দিন 3 দিন ডিসকাশন হবে। ইটস নট টেকনিক্যাল ইস্যু, অ্যাস্থেটিক্যাল ইস্যু নিয়ে, যে ছবি এটা কেন ভালো, কেন খারাপ, কি থাকলে ভালো হইতো। ওই সময় আমার কিন্তু ক্যামেরাও নাই। তো আমি ইমতিয়াজ ভাইকে বললাম যে আমার তো ক্যামেরা নাই, আর দ্বিতীয়ত আপনার যে এই ফি দেওয়ার মতন অ্যাবিলিটিও আমার এখন নাই। তো আমার মনে হয় ইমতিয়াজ ভাই অনেক কাইন্ড হার্টেড লোক। উনি আমাকে বলে যে ঠিক আছে, চাকরি তো পাবেন এক সময়, যে সময় টাকা হয় সেই সময় আমাকে টাকা দিয়ে আপনি শুরু করেন। অথবা তিনি তখন আপনার মধ্যে সেই প্রতিভাটা দেখেছিল, কারণ তার অনেক এক্সপেরিয়েন্সড মানুষ। এক্স্যাক্টলি। তো আমি তখন ওয়ার্কশপটা শুরু করি। আমাদের ওয়ার্কশপের সময় 4-5 জনের একটা চ্যাট গ্রুপ ছিল। তো আমার যেহেতু ক্যামেরা নাই, আমি ওখানে করতাম যে কার ক্যামেরা ফ্রি আছে আজকে, কে ছবি তুলতে বেরোবে না। তো বলতো, তো যে ফ্রি থাকতো, যার ক্যামেরা ফ্রি থাকতো, আমি তার কাছ থেকে ক্যামেরা নিতাম, নিয়ে ছবি তুলতে যেতাম। এবং ছবি যে এডিট করতে হবে, আমার তখনও আইডিয়াই ছিল, পিসি নাই, মানে কম্পিউটার নেই। আমার যে রুমমেট ছিল, আমি আমার রুমমেটকে বলতাম যে তোমার কম্পিউটারটা আমাকে দিও,
সে আবার রাত 2টা-3টা পর্যন্ত মুভি দেখতো। তো সে মুভি শেষ করার পরে মানে তার কাজ শেষ করার পরে হয়তো কোনো দিন রাত 1টা, 2টা, 1টা, 3টা, 4টার সময় আমাকে বলতে যে আমার পিসি এখন ফাঁকা আছে, তুমি ইউজ করতো। আমি হয়তো ওই সময় ঘুম থেকে উঠে আমার ছবিগুলো এডিট করে মানে পরের দিন ডিসকাশনের জন্য নিয়ে যেতাম। এইভাবে আসলে করা। স্যার, আপনার ছবি সম্পর্কে আমরা যেটা জানি যে আপনি সব সময় ছবিতে মানুষ, শহর, প্রাণী, সম্পর্ক এই বিষয়গুলোকে গুরুত্ব দেন। একই সাথে অ্যাস্থেটিকের পাশাপাশি আপনি যেটা করেন সেটা হচ্ছে কালারের এক প্রকার খেলা খেলেন। জি। এই যে ছবির যে একটা প্রত্যেকের একটা পছন্দ থাকে, একটা ধারার কি বলবো যে ধারা বাছাই করে নেয়, নিজস্ব ধারা বাছাই করে নেয়, এই বোধটা আসলে কি থেকে আপনাকে অনুপ্রাণিত করেছে? মানে আপনার জনরাটা একটু আলাদা, এটা কি কিভাবে অনুপ্রেরণা পেলেন? একটা ছোট গল্প আছে। আমি বেগাটে যখন আপনার ওই কোর্সটা কমপ্লিট করলাম, ইমতি ভাইয়ের একটা কুকুর ছিল, মতি নামে একটা কুকুর ছিল। তো আমরা একদিন গল্প করতেছিলাম, তো আমাদের সামনে ও অসুস্থ ছিল, তো মতি মারা যায়। তো মারা গেলে আমি ওই প্রথমবার দেখলাম যে একটা মানুষ একটা কুকুর মারা গেলে এইভাবে কান্নাকাটি করে। মানে ইমতি ভাই ওনার অনেক পছন্দের ছিল প্রাণী, তো মতির জন্য ইমতিয়াজ ভাই এত পরিমাণে কান্নাকাটি করছে, আমি দেখে অনেকটা আশ্চর্য হয়েছি। আমার লাইফে এরকম কখনো দেখি নাই। তো তখন আমার কাছে মনে হয়েছে আসলে মনে হয় প্রাণীর সাথে মানুষের একটা রিলেশনশিপ আছে, ডিপলি কোনো রিলেশনশিপ। প্রিয় যে কোনো কিছু হারানোর বেদনায় আসলে অপরিসীম। আমরা আপনার কর্মজীবনে যে অধ্যায়টা এখন শুনতে চাই সেটা হচ্ছে আপনি এই ফটোগ্রাফির মাধ্যমেই ধীরে ধীরে নিজেকে যেমন বিস্তৃত করছিলেন, একই সাথে নিজেকে ছড়িয়ে দিচ্ছিলেন দেশের গণ্ডির বাইরেও। কোথায় কোথায় ছবি পাঠাচ্ছিলেন এবং কি কি পুরস্কার পাচ্ছিলেন, এগুলো ধাপে ধাপে শুনি। প্রথমে তো বিভিন্ন যে ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি কন্টেস্টগুলো, তো আমি যে স্ট্রিট টাইপের যে ছবি তুলি সেখানকার যে লাইক সান ফ্রান্সিসকো, ইটালি, পোল্যান্ড, অস্ট্রেলিয়া, এই সব জায়গায় আমি ছবি পাঠানো শুরু করি। কিন্তু এই ইনফরমেশনগুলো কোথা থেকে পাচ্ছিলেন? এইগুলো আসলে একটা কমিউনিটি, আমি যে ধরনের ছবি তুলে এটা আস্তে আস্তে একটা কমিউনিটি বিল্ড আপ হয়েছে, যে বাইরের যে ফটোগ্রাফার আছে তাদের সাথে একটা কমিউনিটি বিল্ড আপ হয়েছে, তাদেরকে চিনি। এটা তো খুব সম্ভবত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়েছে। আমরা যখন ছবি তোলা শুরু করছি আসলে তখন ফ্লিকার নামে একটা কমিউনিটি আছে, সোশ্যাল মিডিয়া আছে, যেটা মেইনলি ফটোগ্রাফি নিয়ে। সো ফ্লিকার অনেক অ্যাক্টিভ ছিল তখন। সো ফ্লিকারের মাধ্যমে আসলে অনেক কিছু জানা, মানে অনেক আমরা এটা কত সালের কথা বলছি? 2014 এখনো ফ্লিকার আছে, বাট ফ্লিকার অতটা অ্যাক্টিভ না, এখনো আছে। সো ওখান থেকে ইনফরমেশনগুলো জানা। প্রথম যে প্রাইজটা পাইছি আমি সান ফ্রান্সিসকোতে। এটার একটা ইন্টারেস্টিং আছে যে আমি তখন যেহেতু ইউএস টাইমে অ্যাওয়ার্ড ঘোষণা হচ্ছে সকাল 8:30-9টার দিকে, আমি তখন অফিসে। তো আমি জাস্ট হেডফোন দিয়ে দেখতেছি, লাইভ দেখতেছি। তো সবার শেষে আমার নামটাই বলছে। তা আমি ভাবছি যে থার্ড হলাম, মনটা খারাপ হয়ে গেল যে কন্টেস্টে থার্ড হলাম। তো পরে আমি অফিসের কাজ করতেছি, লাঞ্চ ব্রেকে আমার মনে হয়েছে যে আচ্ছা দেখি ফার্স্ট কে হয়েছে, তার কোন ছবি ফার্স্ট হয়েছে। তো আমি তখন জানলাম যে প্রথমে বলছে থার্ডের নাম, তারপর সেকেন্ডের নাম, তারপর ফার্স্টের নাম, মানে ফার্স্ট আমি হয়েছি। সো এইভাবে প্রথম অ্যাওয়ার্ড পাই হচ্ছে সান ফ্রান্সিসকোতে, এরপরে হচ্ছে আপনার অস্ট্রেলিয়াতে, তারপরে অ্যাওয়ার্ডগুলো আনতে কি যেতে হয়েছিল? না, এগুলো অ্যাওয়ার্ড নিতে যে একটা অ্যাওয়ার্ড আমি যেটা ইটালিতে আরবান অ্যাওয়ার্ডে যেটা গ্র্যান্ড প্রাইজ পেয়েছিলাম, মার্টিন পার্স ছিল জাজ। সো ওইটার জন্য ইনভাইট করছিল ওরা আমাকে। আমি ওখানে ভিসার জন্য যাইতে পারিনি, আমি 2বার অ্যাপ্লাই করছি, ভিসা রিজেক্ট হয়েছে। সো ওইটা আনতে যেতে পারিনি। বাকিগুলো ওরা পাঠাই দিত। মানে ম্যাক্সিমাম যেটাতে থাকতো হচ্ছে ক্যাশ প্রাইজ থাকতো। সো ক্যাশ প্রাইজ ওরা তো ব্যাংকে ট্রান্সফার করে দিত। আর অন্য যে ওটার সাথে যে সার্টিফিকেট বা অন্য যে ট্রফি যেগুলো থাকতো সেটা ওরা সব পাঠায়। এই যে প্রথম যেটা সান ফ্রান্সিসকো, পরবর্তীতে বলছিলেন যে ইতালির গুলো, এগুলোর এই ছবিগুলোর মেইন জনরাটা কি ছিল, মানে সাবজেক্ট কি ছিল? স্ট্রিট ফটোগ্রাফি পুরোটাই। আচ্ছা। আবার যদি একটু ফিরিয়ে বাংলাদেশের স্ট্রিটে নিয়ে আসি আপনাকে, কমলাপুরে খুব সম্ভবত খুব মানবিক একটা ঘটনার সাথে আপনার একটা সংযুক্তি ঘটেছে, সেটা একটু গল্পটা শুনুন ছোট্ট করে। এইটা বেসিক্যালি ঈদের সময়, আগে হয়তো আমি ট্রাই করতেছিলাম যে পুরো সিনটাকে কভার করার জন্য। সো কমলাপুরে এখন আর কমলাপুরের ছাদে ওঠা যায় না। তো তখন আমি ওভারব্রিজ থেকে দেখলাম যে একটু তার কাটা
একটু সরানো আছে, ওটার থেকে যে কমলাপুরের ছাদে উঠছিলাম। ছাদে উঠে তখন দেখলাম যে মানুষ যখন নামতেছে, একটা বাচ্চা মানে ট্রেনটা জাস্ট এসে থামছে, থামার পরে ভিতরের মানুষ বের হতে পারছে না, তার আগেই মানুষ সব ঢোকা শুরু করছে। তখন একটা বাচ্চাকে, প্রবাবলি ওনার বাবা, মা আগে বের হয়ে গেছে, বাচ্চা তাকে জালনা দিয়ে বের করতেছে, তখন ওইটা আমি ক্যাপচার করছি। আচ্ছা আচ্ছা, এবং সেটা বেশ সাড়া ফেলে, সেটা মানে লেটলি এসে সাড়া পেয়েছে। এটা ছবিটা তোলা অনেক পুরাতন, অনেক আগে 2014-15 টাইমে যখন আমি ওয়ার্কশপটা করতেছিলাম তখনকার ছবি। পরে এটা এসে এখন হয়েছে অনেক। এ ধরনেরই আসলে অসংখ্য ছবি আপনার আছে জেরিন, আমরা সেই ছবিগুলো একটু দেখি। হ্যাঁ চলো আমরা একটু দেখে নেই। প্রিয় দর্শক, তাহলে চলুন দেখি আমাদের আজকের অতিথির তোলা কিছু ছবি। কি ভীষণ সুন্দর মাসুদ, একদম একদম মানে চোখ জুড়িয়ে আপনার সব মানে মনে হচ্ছে যে আপনি একটা নিজস্ব ধারা আপনার ছবির মধ্যে দিয়ে তুলে ধরেছেন, বা একটা মেসেজ মনে হয় আপনি সবসময় দিতে চেয়েছেন। আপনার কি কোনো পার্সোনাল বার্তা ছিল প্রতিটা ছবির মধ্যে? আমি সবসময় আমার ছবিতে ট্রাই করছি যে মানে আমার যে ভিউয়ার, সে যাতে ছবিতে আমি কি মানে সে কিউরিসিটিটা রাখার চেষ্টা করছি। মানে যেটা বলে যে আপনি আমি বলার থেকে আমার ভিউয়ার যাতে সে নিজের মতন করে গল্প সাজাতে পারে, সেটার সবসময় চেষ্টা করছি। আর সবসময় আমি অ্যানিম্যাল এবং মানুষের ছবি তোলা বেশি পছন্দ করি। ওইটার একটা কারণ আছে যে আমি সবসময় চাইছি মেসেজটা দিতে চাইছি পজিটিভলি, যে আমরা অনেক ছোটবেলায় দেখছি যে মানে কুকুর বিড়াল, আমরা এই যে টি স্টলে গেলে দেখি যে গরম পানি ছুঁড়ে মারতেছে, বা বসে আছে একটা কুকুর জাস্ট লাথি মারতেছে বা ইট মারতেছে। সো মানে এইগুলো হয়েছে কি ছোটবেলার থেকে আমরা শিখছি যে কুকুর বিড়াল এদের কাছে যাও না, কাছে ঘেঁষলে রোগ হবে বা কুকুর কামড়ায় দিবে। আসলে কিন্তু এরকম না। সো আমি চাইছি যে আমার ছবিতে ওইরকম পজিটিভ জিনিস দেখানোর জন্য। দেখুন, আপনি এক সময় স্কুলে যাওয়ার সময় কুকুর দেখলে অনেক ভয় পেতেন। সেই মানুষ কুকুরের বন্ধুত্ব বা আপনার এক কলিগের সঙ্গে কুকুরের বন্ধুত্ব দেখে তার পুরো চিন্তা ভাবনাই চেঞ্জ হয়ে গেল। তার এখন সাবজেক্ট বলা যায় যে পশু পাখি বা কুকুর। সো ওইটাই আমি মেসেজটা দিতে চাইছি যে এরা আসলে কোনো হার্মফুল না, এরাও আমার সোসাইটির একটা পার্ট, আমরা একসাথে থাকি। এই যে আমাদের মানুষ এবং অ্যানিম্যালের যে কো এক্সিস্টেন্সটা আমাদের শহরে আছে, সো সেইটা আমি সবসময় আমার ছবির মধ্যে দেখানোর চেষ্টা করি। এবং আপনার ছবির মধ্য দিয়ে আপনি আর একটা জিনিস খুব সুন্দরভাবে দেখান, সেটা হচ্ছে রঙের একটা ব্যবহার, রঙের একটা খেলা। এই যে রঙের খেলাটা, এটা আসলে কি থেকে আপনার মনে হলো যে রং নিয়ে আমার কাজ করা উচিত ছবিতে? আমি প্রথমে সারপ্রাইজিংলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তুলতাম, মানে ছবি তুলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কভার করতাম। পোর্ট্রেট তুলতেন মনে হয় না, যে কোনো ছবি আমি তুলেই আগে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতাম, কারণ ইনিশিয়াল টাইমে আমার মানে মানুষ এরকম সবারই ফিল হয়, মনে হয় ফিল হয় যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের প্রতি মানুষের একটু অ্যাট্রাকশন বেশি, মনে হয় যে একটু স্যাডনেস আছে, অনেক মানে অ্যাটাচি। কারণ হচ্ছে আমরা সবাই তো রঙিন দেখি, সবসময় রঙিন দেখি, সাদা কালো দেখলে হয়তো মনে হয় যে এটা একটু ডিফারেন্ট। বাট পরে আমার কাছে মনে হলো যে আসলে সাদা কালো আমি করতে পারি স্পেসিফিক, যদি সেটা সাদা কালো হলেই ভালো লাগে দেখতে। সেটা রঙের একটা আলাদা বৈশিষ্ট্য আছে, প্রত্যেকটা রং একটা মেসেজ ক্যারি করে। লাইক রেড একটা মেসেজ ক্যারি করতেছে, ব্লু, ইয়েলো সব। তো আমার তখন মনে হয়েছে যে ওকে, আমি তাহলে
কালারেই ফোকাস করা দরকার, কালার দিয়েই মেসেজ, বিভিন্ন ধরনের মেসেজ পাস করা যায়, সেটাই তখন থেকে আসলে কালারের প্রতি আমার তো এটা তুলতে তুলতে বা দেখতে দেখতে একটা হ্যাবিট গ্রো করছে যে কোন কালারটা আসলে ডিস্টার্বিং লাগতেছে, কোনটা রাখবো কোনটা রাখবো না, সেটা মানে ডে বাই ডে যখন আমি তোলা শুরু করছি, প্র্যাকটিস করছি, তখন আসলে এটা ডেভেলপ। কিন্তু এক্ষেত্রে তো দুটো জিনিস খুবই জরুরি। নাম্বার 1 হচ্ছে আপনি কোন ডিভাইস দিয়ে ছবিটা তুলছেন, এবং নাম্বার 2 হচ্ছে আপনি যদি হালকা টাচ আপও করেন, হালকা এডিটও করেন, সেটার জন্য আসলে PC কম্পিউটার বা বা ল্যাপটপ দরকার। তো ততদিনে আপনার ক্যামেরার অবস্থা শুনবো, এবং একই সাথে আপনি এডিট করছেন কি দিয়ে সেগুলো একটু জানতে চাই। আমার ক্যামেরার অবস্থা, আমি ওই রাজীব যে কলিগ ছিল, ওর একটা সেকেন্ড হ্যান্ড ক্যামেরা ছিল, ক্যানন 550D, একবারে ক্যাননের বলতে পারেন এটা অবসোলেট একটা মডেল। সো ও তখন ওটা সেল করে দিবে, আমি তখন টাকা ধার করে ওর ওই ক্যামেরাটা কিনে নিই। প্রথম কত দিয়ে কিনলেন? 55,000 টাকা দিয়ে কিনছিলাম। আচ্ছা আচ্ছা। ততদিন কি অন্য কোনো জবে না ইনভলভ হননি? ইনভলভ হয়নি। ইনকামটা কিভাবে আসছিল? ইনকাম হয়নি, আমি অন্য জায়গাতে ধার করছি টাকা। ধার করে, যেহেতু ক্যামেরা জানতো বা বাসা থেকে? না, বাসায় তখনও জানে না, আব্বু আম্মু জানেন। তো আমি অন্য ফ্রেন্ডদের কাছ থেকে ধার করে ওটা কিনছি, যেহেতু একটু কম দামে পাচ্ছি, আবার কবে এই সুযোগ পাবো, সো কিনে নি। তো মেইনলি আমি ওই ক্যানন 550D দিয়েই ম্যাক্সিমাম টাইমে ছবি তুলছি। এরপরেও বিভিন্ন কম্পিটিশনে আমি ক্যামেরা জিতছি, অনেক দামে ক্যামেরা জিতছি, কিন্তু আমি কখনো রাখি নাই। আমি সবসময় ওই আমার ক্যানন দিয়েই তোলার ট্রাই করছি, বা খুব বেশি দরকার হলে কারোর কাছ থেকে আমি ক্যামেরা নিয়েছি, নিয়ে বলছি যে আমার এই ছবিটা তোলার একটা শ্যুটের জন্য আমার এটা লাগবে। আমার কাছে মনে হয়েছে যে ক্যামেরা ডেফিনেটলি একটা ইম্পর্টেন্ট জিনিস, দরকার একটা ভালো ক্যামেরা, বাট ইনিশিয়ালি মানে আমার যে ক্যামেরা আছে ইটস গুড এনাফ। মানে জিনিসটা হচ্ছে যে ক্যামেরা জাস্ট একটা ইনস্ট্রুমেন্ট। মানে আপনার প্রথম ক্যামেরাটা মনে হয় আপনার কাছে খুব স্পেশাল? এখনো আছে। আচ্ছা আচ্ছা। সো আমার কাছে মনে হচ্ছে ক্যামেরা একটা ইনস্ট্রুমেন্ট, কিন্তু ছবিটা মানে আপনি কি দেখতেছেন সেটা আগে ইম্পর্টেন্ট। কিন্তু আমরা হয়তো অনেকে এক্সকিউজ দেখাই, আমার কাছে ভালো ডিভাইস নেই, আমি ছবি তুলতে পারতেছি না, আমি কি করে তুলবো। এটা আসলে খুবই রং থিঙ্কিং আমার। একদমই তাই, এটা আপনার সাথে 100% আমি সহমত। কারণ যদি আমি আইফোন ব্যবহার করি, কিন্তু আমি একদমই ভালো ছবি তুলতে পারি না, এটা জেনিন তুমিও নিশ্চয়ই জানো। তো আপনার কাছে এখন যেটা জানতে চাইবো সেটা হচ্ছে বিচারক এবং কিউরেটর হিসেবে কাজ করেছেন বিভিন্ন জায়গায়। আমি বিচারক হিসেবে প্রথমে আমার মানে আমি একটা ফেস্টিভ্যাল, মায়ামি স্ট্রিট ফেস্টিভ্যাল, যেটা আসলে স্ট্রিট ফটোগ্রাফির জনারার কি বলে আপনার অনেক বড়, মানে এরাই হচ্ছে লিড করতো এই ফেস্টিভ্যালটা। তো ওই ফেস্টিভ্যালে আমি কখনো উইন করতে পারিনি। সো ওখানে আমি ফাইনালিস্ট হয়েছি কয়েকবার, কখনো উইন করতে পারিনি, বাট সারপ্রাইজিংলি ওরা একটা ফেস্টিভ্যালে আমাকে ইনভাইট করছে যে জাজিং করার জন্য। বাহ। সো এটা মনে হয়েছে যে আমি মানে কন্টেস্ট্যান্ট হিসেবে কখনো আপনি যেখানে পুরস্কার পাননি, সেখানে আপনি বিচারক বা জাজ হিসেবে। সো এটা আমার কাছে মনে হয়েছে ওকে ঠিক আছে, আমি মায়ামি হয়তো জিতে গেছি তাহলে। বাহ, নিঃসন্দেহে নিঃসন্দেহে। আরেকটা হচ্ছে জার্মানিতে একটা ছিল, ওরা ইয়ারলি বুক বের করতো। ওই বুকের কিউরেটর হিসেবে, মানে সাব কিউরেটর হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি। মানে দুইটাই আপনি জাজ এবং কিউরেটর হিসেবে দুইটাই ইন্টারন্যাশনালি কাজ করছি। বাংলাদেশেও জাজ হিসেবে কাজ করছি কয়েকটা ফটো কম্পিটিশন। আচ্ছা, এই যে বিভিন্ন সময় বিভিন্ন ফটোগ্রাফি করা হয়, স্ট্রিট ফটোগ্রাফি মেইনলি, এখনো পর্যন্ত এমন কোনো ঘটনার মধ্য দিয়ে গিয়েছেন বা এমন কোনো অভিজ্ঞতা রয়েছে যেটা মনে দাগ কেটে গেছে? এরকম মানে ওই রকম কোনো দাগ কাটা মুহূর্ত এখনো হয় নাই, বাট অনেক ধরনের স্ট্রিটে আসলে আমরা যে ছবি তুলি, মানুষকে আসলে মানে কারোর পারমিশন নিয়ে ছবি তোলা হয় না। সো অনেক ধরনের হয়তো অকওয়ার্ড মোমেন্ট হয়েছে, যে অনেকে হয়তো রাগারাগি করছে, কেন ছবি তুলছি, বকাঝকা করছে। বাট কারোর সাথে আমি এরকম হাতাহাতি বা মারামারি কখনো আনএক্সপেক্টেডলি কোনো কিছু নেই। হ্যাঁ, বকাবকি করছে, আমি ওনাকে হাসি দিয়ে ঠিক আছে সরি বলে চলে আসছি, এরকম ঘটনা ঘটছে। চমৎকার। স্ট্রিট ফটোগ্রাফি আরো যারা করতে চায় বর্তমান সময়ের ছেলে মেয়েরা, তাদের উদ্দেশ্যে কি কিছু বলার আছে যে কোন কোন বিষয় খেয়াল রেখে আসলে স্ট্রিট ফটোগ্রাফি করা উচিত? আচ্ছা, স্ট্রিট ফটোগ্রাফি যারা নতুন তাদের মানে আমার মনে হয় যে প্রথম যে জিনিসটা হচ্ছে ধৈর্য, এবং দেখার মানে ভিশনারিজ বলে যেটা, সেটা মানে দেখা স্কিলটা আরো বাড়ানো। যে একটা সেম জিনিস
দেখে আমি এক ধরনের ভাবছি, আপনি আর এক ধরনের ভাবতেছেন। সেটা আপনি কত মানে সেটাকে কত এনহ্যান্স করতে পারেন দেখার দৃষ্টিভঙ্গিটা। তো এখন না, আগের থেকেই হয় কি আপনি একটা ভালো ছবি তুলছেন, ওই ছবিটাকে আমি কপি করা শুরু করি, যে ভাইয়ের মতন আমি একটা তোলা শুরু করি। বাট কপি করা ভালো, মানে কপি করে আপনি হয়তো বুঝতেছেন যে আসলে জিনিসটা কিভাবে তোলা যায়, বাট আলটিমেটলি আপনার একটা নিজস্ব স্টাইল দাঁড় করানো দরকার। আপনার নিজস্ব একটা কি বলবো, যেটা দেখলে বুঝবে যে স্বতন্ত্র একটা যেটা জেরিন বারবার বলছিল। তো নতুন যারা করবে, আমার কথা হচ্ছে ধৈর্য, দেখার শক্তি বাড়ানো, আর হচ্ছে নিজের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য, আলাদা স্টাইল করা। আ লিপ অফ ট্রাস্ট আপনার একটা ছবির নাম, এই ছবিটা নিয়ে একটু ছোট্ট করে শুনতে চাই। আচ্ছা, এই ছবিটা হচ্ছে কমলাপুরে তোলা, যেটা আমি কিছুক্ষণ আগেই শেয়ার করতেছিলাম। এইটা অনেক পুরাতন ছবি, বাট লুসি ফাউন্ডেশন এবার যখন আপনার এই প্রোগ্রামটা অ্যানাউন্স করছে, কল ফর এন্ট্রি দিছে, তখন ওদের যে মানে ওরা যে ধরনের ছবি চাচ্ছিল, তো আমার কাছে মনে হয়েছে যে এই ছবিটা একদম পারফেক্ট। তো এই কারণে আমি আমার অনেক পুরাতন ছবি এটা সাবমিট করছি। সময়ের সাথে সাথে জীবন এগিয়েছে, অভিজ্ঞতা অর্জন করেছেন, অনেক জায়গায় পুরস্কৃত হয়েছেন, অনেক জায়গায় বিচারক হয়েছেন। কিন্তু একটু ব্যক্তিগত জীবন নিয়ে শুনতে চাই, যে জীবনের যে গতি সেটা কোন দিকে গেল? আচ্ছা, আমি তো এখনো ফুল টাইম জব করি। জব করছি? ফুল টাইমে জব করি। আচ্ছা। আমার ফটোগ্রাফির ক্ষেত্রে সবচেয়ে আমি যেটা হচ্ছে যে উইকেন্ডেতে ছবি তুলি। তাহলে ফুল টাইম কোথায় কাজ করছেন আপনি? ফুল টাইম এখন একটা লেভেল কোম্পানিতে চাকরি করি, ব্রিটানিয়া লেভেল কোম্পানিতে। বাট আমি যখন ফটোগ্রাফি শুরু করছি তখন আছে এসএমএল বাংলাদেশ নামে একটা লেভেল কোম্পানি আছে। বাট আমি এসএমএল বাংলাদেশের প্রতি অনেক কৃতজ্ঞ, কারণ আমার একবার ইনিশিয়াল লেভেলে আমি ওখানে জয়েন করছি, আমার যখন ফটোগ্রাফি শুরু করছি ওখানে অলমোস্ট আমি 10 ইয়ার প্লাস জব করছি। আমার ফটোগ্রাফির আমি যখন কোনো অ্যাওয়ার্ড পাইছি বা ওনরা অফিসিয়ালি মেইল দিছে, আমার যখন ছুটি দরকার, কখনোই এরকম কোনো কোশ্চেনের সম্মুখীন হতে হয়নি আমি ছুটি নিয়ে কি করতেছি বা আমি ছুটি নিয়ে কেন ছবি তুলতে যাচ্ছি। মানে আমি কখনো এসএমএল এ এই ইনসিকিউরিটিতে ভুগি নাই। ওনরা আমাকে অনেক ইন্সপায়ার করছে। আমার ম্যানেজার যে ছিল উনি অনেক ইন্সপায়ার করতো, আমার হেড অফ কোম্পানি যে ছিল ওনরা ইন্সপায়ার করতো। সো এই তো কর্পোরেট লাইফে আমার কোনো উইকেন্ডে বলতে কিছু নাই। আমি 6 ডেজ অফিস করি, ফ্রাইডেতে আমি আরো আর্লি ঘুম থেকে উঠে ওই দিন ব্যস্ততা আরো বেশি। বাট একটা জিনিস হয় কি, আমরা যারা শখের ফটোগ্রাফার তাদের একটা ইনসিকিউরিটি থাকে বিয়ের পরে, যে মানে এটা ওয়াইফ বা ফ্যামিলির কোনো দোষ না, সবাই চায় যে ফ্যামিলিকে সময় দেবে, এই করবে। সো আমারও সেরকম, বাট আমি অনেক কৃতজ্ঞ মানে আমার ওয়াইফের কাছে। মানে আমার ওয়াইফ আমাকে অনেক সাপোর্ট করে। আমি ছবি তুলতে না গেলে সে আমাকে আরো ফোর্স করে, কেন ছবি তুলতে যাচ্ছি, ইভেন ফ্রাইডেতে। আর আগে যখন ছবি তুলতাম বিয়ের আগে, তখন তো বাবা মা ভাই ওনারা সবসময় আমাকে সাপোর্ট করছে, ইন্সপায়ার করছে। বলা যায় যে নিঃসন্দেহে আপনি খুবই লাকি একজন মানুষ, এবং আমরা আজকে খুবই খুশি আপনাকে পেয়ে। আপনার জন্য অনেক শুভকামনা রইল, ভবিষ্যতে হয়তো আরো অনেক গ্র্যান্ড প্রাইজ আপনি জিতবেন, আমরা সেটা দেখব নিঃসন্দেহে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদেরকে অনেক ধন্যবাদ।